7 দিন সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে সিও দপ্তর। মূলত কোন কোন কাজের জন্য তারা সময়সীমা আরো বাড়াতে চাইছেন? দেখো, জানিয়ে রাখি, যেখানে কিন্তু শুনানি বেশ কিছু জায়গায় এখনো বাকি রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনায় এবং উত্তর 24 পরগনা, যেমন নপাড়ার থেকে এসেছে এবং সেক্ষেত্রে মালদা এসছে, কার্শিয়াং এসছে, উত্তর কলকাতার রয়েছে, দক্ষিণ কলকাতা রয়েছে। এভাবে 7 থেকে 8টি জায়গা থেকে কিন্তু বলা হয়েছে শুনানি শেষ হয়নি। অন্যদিকে জানিয়ে রাখি, যেহেতু শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে খুব স্বাভাবিক 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি বেরোবে না। ইতিমধ্যেই কিন্তু দপ্তর থেকে ইসিআই কে জানানো হয়েছে এবং ইসিআই থেকে এটা পরবর্তীতে আসবে যে কবে ফাইনাল লিস্ট বেরোবে। কারণ এই শুনানির পরপর কিন্তু বেশ কিছু ধাপ রয়েছে। শুনানির সঙ্গে সঙ্গে তার পরবর্তী ধাপে কিন্তু সমস্ত একদম তথ্য নিয়ে সেটা ইসিআই কে পাঠাতে হয়। ইসিআই সেখান থেকে সবুজ সংকেত দিলে তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে। সেই সময়সীমা কিন্তু আরো প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে আর্জি জানানো হয়েছিল এবং সিও স্পষ্টই জানিয়েছেন, যখন শুনানি শেষ হয়নি এবং সেটা যখন ইসিআই তে যাচ্ছে, খুব স্বাভাবিক সেটা ইসিআই সময়সীমা বাড়াবে এবং সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট বেরোচ্ছে না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। রোমার সঙ্গে থাকো। বিভিন্ন কেন্দ্রে কিন্তু এখনো শুনানি বাকি রয়েছে। ঠিক যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনার মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রে প্রায় 25,000 ভোটারের শুনানি এখনো বাকি। মগরাহাট পশ্চিম কেন্দ্রে এই সংখ্যাটা প্রায় 14,000-এর বেশি। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে 16,282 জনের শুনানি বাকি রয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে শুনানি শেষ হলেও নথি আপলোড বাকি। কসবা বিধানসভা কেন্দ্রের তরফে আবার নথি আপলোডের জন্য সময় চাওয়া হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। একদম যেদিনকে শুনানি শেষ হওয়ার কথা ছিল এবং সেদিনকেই কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে কিন্তু অবস্থান আরো স্পষ্ট করলো নির্বাচন কমিশন। কারণ এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। পুরোপুরি স্পষ্ট বলে দিল যেটা এইআরও শুধুমাত্র সেই সব স্থায়ী বাসিন্দা শংসাপত্র গ্রহণ করবেন যেগুলো যথাযথ কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা হয়েছে, যেমন জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক, কলকাতা ক্ষেত্রে কালেক্টর। অর্থাৎ যারা এই 4 জন যারা ইস্যু করবেন শংসাপত্র, তাদেরই কিন্তু গ্রহণযোগ্য হবে। অর্থাৎ যাদের কাছে নেই, যারা এই যে উল্লিখিত যারা জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক বা কালেক্টরের থেকে যারা এই শংসাপত্র নেবেন, খুব স্বাভাবিক ক্ষেত্রে তারা কিন্তু গ্রহণযোগ্য হবে তাদের সেই তথ্য ইআরও এবং এইআরওদের ক্ষেত্রে। অনেকটাই বলা যেতে পারে যে সিও দপ্তর থেকে এটা জানানো হয়েছে যে অনেকটাই সুবিধা হবে যারা ভোটাররা আসছে। সেক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখি, এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বিভ্রান্তি ছড়িয়েছিল এবং সেক্ষেত্রে আরো স্পষ্ট করে দেওয়া হলো। তবে এটা ঠিক প্রশ্ন, ঠিক শুনানি যেদিনকে শেষ হচ্ছে সেদিনকে যে এই অবস্থান আরো স্পষ্ট করলো নির্বাচন কমিশন, এটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। তবে এটা ঠিক, এই ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যা বলা হচ্ছিল সেটা কিন্তু আরো একবার নির্বাচন কমিশন জানিয়ে দিল, শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক, কালেক্টর এরাই শংসাপত্র দিতে পারবে এবং এইআরও এরাই কিন্তু এই শংসাপত্র গ্রহণ করতে পারবে। অন্য কোথাও থেকে আনলে কিন্তু সেই শংসাপত্র গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ রোমা। ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অনেক কিছুই এখানে আমরা জানি হেলথ ডিপার্টমেন্ট থেকে বহু বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, হাজার লক্ষ লক্ষ, সেগুলো ডকুমেন্ট হিসেবে গেছে। হঠাৎ 30 বছর 40 বছর আগের লোকের যে ভোটার হয়েছে 2002 সালের আগে, তার দেওয়া হচ্ছে ভোটার বার্থ সার্টিফিকেট, সেরকম ডোমিসাইল সার্টিফিকেট, এগুলো সব ভুয়ো। এগুলোই ভেরিফিকেশন হওয়া উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।